ওয়েলকাম সবাইকে। তো ডাব্লিউবিসিএস 2024 কিন্তু এমসিকিউ প্যাটার্নে এই বছরটাই শেষ, সুতরাং তোমাদের কাছেও শেষ সুযোগ রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করব। আজকের ভিডিওটা কিন্তু ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা কিন্তু ডাব্লিউবিসিএস এক্সামকে একদম সিরিয়াসলি পড়াশোনা করে দিতে যাচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট। 2024টাই তোমাদের কাছে শেষ সুযোগ এবং লাস্ট 3টে মাস তোমাদের কাছে শেষ সুযোগ, কেননা এই 3টে মাস পর আমাদের ডিসেম্বর 15-এ কিন্তু তোমাদের কি আছে, প্রিলিমস পরীক্ষা আছে। তো হাতে তোমাদের কাছে জাস্ট 3টে মাস সময় রয়েছে। এই 3 মাস কিন্তু তোমাকে বদলে দেবে জীবন, কেননা এই 3 মাসের মধ্যে তুমি যদি প্রিলিমস কোয়ালিফাই করতে পারো তবেই তুমি 2024-এ মেন্স লিখতে পারবে, ঠিক আছে। সুতরাং তোমাকে যেটা করতে হবে, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। আমি 12খানা পয়েন্ট এখানে কিন্তু বলেছি, এই 12টা পয়েন্টকে কিন্তু খুব ভালো করে অ্যানালাইসিস করবে এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। শুধুমাত্র খাতার মধ্যে লিখে নিলাম এবং ইমপ্লিমেন্ট করলাম না, এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে। এক এক করে আমরা পয়েন্টগুলোকে এবার দেখব। ডাব্লিউবিসিএস 2024-এ এমসিকিউ প্যাটার্নে যে এক্সাম দেওয়ার এটাই কিন্তু শেষ সুযোগ সবার কাছে। তো সুতরাং ডু অর ডাই সিচুয়েশন তোমাদের সকলের কাছে রয়েছে, কারণ পরের বছর 2025 থেকে কিন্তু ডাব্লিউবিপিএসসি বলে দিয়েছে যে আমাদের কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে কিন্তু আসতে চলেছে। সেখানে পড়াশোনা কিন্তু অনেক বেশি, সিলেবাসে ডাইভার্সিফাইড অনেক বেশি। এখানে যেরকম তোমাদের 2014 থেকে 2024 পর্যন্ত তোমাদের এই যে ওল্ড প্যাটার্নটা ছিল বা এমসিকিউ প্যাটার্নটা ছিল, এটাতে তোমরা কিন্তু অনেকটা অবগত এবং এই প্যাটার্ন সম্বন্ধে, পিওআই কি সম্বন্ধে, সমস্ত কিছু সম্বন্ধে কিন্তু তোমরা অনেক বেশি অবগত এবং এর যে মেটেরিয়াল এবং যে সোর্স সেটাও কিন্তু মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু 2025-এ মেটেরিয়াল বলো, সোর্স বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো, কিচ্ছু কিন্তু তোমাদের কাছে নেই। হ্যাঁ, 2014-র আমরা নিরিখে, 2013-র নিরিখে আমরা কিন্তু কিছুটা বলতে পারি, কিন্তু 2013-র কোশ্চেনগুলো তোমরা যদি দেখো, এখন লেটেস্ট প্যাটার্নের কোশ্চেন কিন্তু কোনোভাবেই কিন্তু সেইভাবে আসবে না, ওকে। আর একটা জিনিস বলে দিচ্ছি, আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে। আমি কিন্তু ডিটেল লাইন বাই লাইন ধরে ধরে আলোচনা করব, সুতরাং ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু দেখো, ঠিক আছে। এই ভিডিওটার মধ্যে আমরা এক এক করে আলোচনা করব, পয়েন্ট ওয়াইজ আলোচনা করব, কিভাবে তোমরা প্রস্তুতি নিলে পরে, কোন স্ট্র্যাটেজি মেনটেন করলে পরে তোমরা প্রথমে প্রিলিমসটা অন্তত পাস করতে পারবে, ঠিক আছে। তারপরে আমরা মেন্সের জন্য ভাববো, কারণ মেন্সের জন্য প্রিলিমিনারি রেজাল্টের পর অনেকে ভাবে, কিন্তু প্রিলিমিনারি পাস করার পর কিন্তু তোমাদের ভাবতে হবে এবং প্রিলিমসটা কিভাবে কোয়ালিফাই করব সেটা নিয়ে তোমাদেরকে কিন্তু দেখতে হবে ভিডিওটা। এবং আমি যা যা পয়েন্ট করব, ফিগার আউট করবো পয়েন্টে, সেই পয়েন্টগুলো কিন্তু নিয়ে তোমাদের কাজ করতে হবে। এবং এই যে পয়েন্টগুলো আমি বলছি, আমি একদম পুরো সেই লিখে দিলাম আর বলে দিলাম এরকম কিছু নয়। আমার সঙ্গে প্রচুর স্টুডেন্টের কথা হয় এবং আমি মোর দেন 5 ইয়ার্স এই ফিল্ডে কিন্তু রয়েছি এবং এই 5 বছরে অনেক অনেক অজস্র হাজার হাজার স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, মেসেজ, চ্যাট, যাই বলা কোনো, আমার একটা পুরো ইনডেপথ কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে এবং এই এক্সপিরিয়েন্সগুলো থেকে তোমাদের কিন্তু বলছি। তোমাদের জায়গাগুলো আমি কিন্তু পয়েন্ট আউট করার চেষ্টা করব। তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখার পর তোমাদের কোন পয়েন্টটায় তোমাদের সব থেকে বেশি ভুল হয় ডেফিনেট করে কিন্তু আমাকে জানাবে। একটা না একটা পয়েন্ট কিন্তু তোমার থাকবেই এর মধ্যে। অবভিয়াসলি যারা পাস করতে পারছো না তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা, যারা বারবার মেন্স দিচ্ছ বা প্রিলিমস পাস করে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু নয়, কেননা তারা তো জেনেই গেছো যে ডাব্লিউবিসিএস কী করে পাস করতে হয়, ঠিক আছে। প্রথম দেখো, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি বলো, মেন্স বলো, এক চান্সে পাস না করার কিছু কারণ রয়েছে। কি কারণ হতে পারে তোমার? প্রথমত হচ্ছে যে স্টাডি মেটেরিয়ালটা তুমি নিয়ে পড়াশোনা করছো, তার যে মেটেরিয়ালের যে কোয়ালিটি সেটা কিন্তু অনেকটা বেশি বিলো স্ট্যান্ডার্ড অ্যাজ ডাব্লিউবিসিএস রিকোয়ারমেন্ট, ঠিক আছে। হয়তো দেখা যাবে তুমি কোনো গাইড বই নিয়ে, এবং বাংলায় কিন্তু 2-3টে বই কিন্তু গাইড বই খুব প্রচলিত, ওই বইগুলো নিয়ে তোমরা পড়াশোনা করে প্রিলিমস দিতে যাচ্ছ, কিন্তু প্রিলিমসের কোশ্চেন কিন্তু তার বাইরে চলে আসলে পরে তখন আর তোমরা কিন্তু পারছো না। তার মানে ওটা কি হলো, ওই যে স্টাডি ম্যাটটা তুমি কিন্তু ফলো করে গেছো ওইটা কিন্তু উন্নত নয়। মাল্টিপল স্টাডি মেটেরিয়াল, দেখা গেল তুমি এই জায়গা থেকে একটু, ওই জায়গা থেকে একটু খাপচারা করে তুমি পড়ছো এবং কোনো একটা সাইন্টিফিক ওয়েতে পড়াশোনা করছো না। এবং মাল্টিপল ওয়েতে, একটা মডার্ন হিস্ট্রি দেখা যাবে তোমার কাছে 3-4টে বই রয়েছে, একদম পুনম দালাল, তোমাদের যে রাজীব আইরের বইটা রয়েছে, সোনালী বানসানের রয়েছে, আবার পুনম দালালের যে নেটলেস্ট একটা বেরিয়েছে সেটাও রয়েছে, 3টে বই তোমাদের কাছে রয়েছে, কিন্তু কোনো বইটাই কমপ্লিট নয়। আবার কোনো আইএএস ইনস্টিটিউশনে দেখা যাবে নোটস রয়েছে, বা আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর নোটসটাও কিন্তু রয়েছে, তো কোনোটাই তোমরা কিন্তু কি করছো, কমপ্লিট করছো না। সুতরাং এখানে একটা খুব বড় মিস্টেক হচ্ছে তোমাদের, যে উন্নত স্টাডি মেটেরিয়াল নেই, আবার যদি স্টাডি মেটেরিয়াল উন্নত থাকেও সেটা আবার মাল্টিপল থেকে যাচ্ছে, ঠিক আছে। একটা ইতিহাসেরই দেখা যাবে 5-6খানা বই কিন্তু তোমাদের কাছে রয়েছে। সেকেন্ড পর্যায়ে যেটা রয়েছে, পর্যাপ্ত মক টেস্ট না দেওয়া। ছেলেদের মধ্যে একটা ভীতি কাজ করে যে মক টেস্ট দিলে পরে নাম্বার কম পেলে ডিমোটিভেট হয়ে যাব, একদম না। এই যে মক টেস্ট না দেওয়ার জন্য
তুমি যদি একটা বেসিক জিনিস বোঝো, তুমি ধরো মূল পরীক্ষায় আমাদের কত মার্কস নেয়, পরীক্ষা 200 নম্বরে, এইবার 200 নম্বরের মধ্যে তোমাকে কত পেতে হবে, 100 থেকে 120 তোমাকে পেতে হবে লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী, বা 30 পেতে হবে, যাই বলো না কেন। কাট অফটা অলওয়েজ তোমাদের কোশ্চেনের লেভেল এবং নাম্বার অফ ভ্যাকেন্সি এবং ছেলেটা কেমন পরীক্ষা দিল সেটার উপর হয়, এখন থেকে বলা যায় না। তাও তুমি টেন্টেটিভলি 100 থেকে 120 তোমাকে ধরতে হবে, মিনিমাম 100 থেকে 120। তো সেই মুহূর্তে কি হয়, তুমি যদি মক টেস্ট দাও, এই মক টেস্টের মধ্যে তুমি 80, 85, ঠিক আছে, 90 পাও, কোনো দিন তুমি মূল পরীক্ষায় গিয়ে 120 পাবে না। কারণ এই যে তুমি 80, 85, 90 পাচ্ছ, তার মানে কি তোমার কোনো না কোনো টপিকে কিন্তু একটা ল্যাক রয়েছে, বা সেই জায়গাটা তোমার পড়াশোনা হচ্ছে না, বা কোনো না কোনো জায়গায় তোমার কিন্তু প্রিপারেশনে কিন্তু কমতি রয়েছে। তাই জন্য তুমি এই 80 থেকে 90 মার্কসের পর্যন্ত মক টেস্টে পাচ্ছ, মূল পরীক্ষায় গিয়ে আরও কম পেয়ে যাবে। দেখবে তুমি মূল পরীক্ষা গেলে 70 থেকে 80 পাচ্ছ, এটা কিন্তু ফ্যাক্ট, এটা স্টুডেন্টদের মধ্যে কিন্তু দেখা যায়, ঠিক আছে। এবং এইটা যেটা তোমাকে করতে হবে, পর্যাপ্ত পরিমাণে মক টেস্ট তোমাকে দিতে হবে। আর একটা জিনিস, যেটা পরীক্ষার শেষ মুহূর্তে কি পড়বো কি ছাড়বো সেটা ঠিক করতে না পারা, সারা বছর ধরে এই বই ওই বই, এটা ওটা, এই নোটস ওই নোটস, এখানে পিডিএফ নোটস, ওখানে এই সেই করতে গিয়ে কি হয়, কিছু সাডেন টপিক থাকে যেগুলো থেকে WBCS প্রচুর কোশ্চেন দেয়, এবং ওই টপিকগুলো কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে রিভিশন করার জন্য কোনো নোট নেই, এবং পরীক্ষার শেষ মুহূর্তে কী হয়, কোনো গাইড বই থেকে রিভিশন করা, যে গাইড বইগুলো টোটালি ইনকমপ্লিট। মার্কেটে যতগুলো তুমি গাইড বই নাও কেন, টোটালি ইনকমপ্লিট। তুমি ধরে ধরে তোমাকে বলতে পারি 30টার বেশি কোশ্চেন তুমি ওই বই থেকে কিন্তু কমন পাবে না, এবং যে 30টা কোশ্চেন তোমার কোশ্চেনে দেওয়া হয় সেগুলো ফ্ল্যাট কোশ্চেন, এবং ওগুলো সব বইতেই থাকে। সুতরাং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি পড়বে সেটা কিন্তু তোমাকে ভালো করে করতে হবে। আর একটা সর্বভারতীয় স্তরের যে বইগুলো আছে, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি তারা কিন্তু বাংলা বইটা প্রেফার করে, বাংলা মেটেরিয়াল পড়বো স্যার, বাংলা মেটেরিয়াল দিন, এবং বাংলা বই জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব বাংলা লেখকের মাধ্যমিক লেভেলের বইগুলো তারা পড়ে যাচ্ছে, বেসিক বুক পড়ে যাচ্ছে, এবং বেসিক বুক থেকে রিভিশন করে যাচ্ছে। সুতরাং প্রিলিমস যেহেতু আমাদের বাংলায় হয়, ওই জন্য বাংলা মাধ্যমে বইটা কি তারা কী করে, প্রেফারেবলি ফার্স্ট চয়েসে রাখে। এবং সেখানে কি হয়, সর্বভারতীয় স্তরে যদি বইগুলো আমরা দেখি, এম লেক্সপিকান দেখি, তারপরে তোমাদের এখানে পুনম দালাল ভাইয়ার যে এনশিয়েন্ট এবং মিডিয়েবল হিস্ট্রি বইটা দেখি, কিস্তান রেড্ডির বইটা দেখি ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে, এই যে বইগুলো মহেশ কুমার বানওয়ালের যে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি বইটা রয়েছে ওইটা দেখি, এগুলো কিন্তু ফার বেটার দেন তোমাদের এই বাংলা মাধ্যমে যে বইগুলো রয়েছে তার থেকে। কেন ওগুলোতে তোমার সর্বভারতীয় স্তরে সিভিল সার্ভিসকে লক্ষ্য করে, মানে ইউপিএসসিকে লক্ষ্য করে, কিন্তু ইউপিএসসি প্রিলিমসকে লক্ষ্য করে কিন্তু বইগুলো লেখা, এবং সিলেবাসে ডাইভার্সিফাইড অনেকটা বেশি থাকে ওইগুলোতে, ঠিক আছে, ডিটেলস অনেক বেশি। তুমি যদি রাজীব আইরের বইটা পড়ো মডার্ন হিস্ট্রি, তুমি মডার্ন হিস্ট্রি রাজীব বইটা যদি পুরো 3 বার রিভিশন দিতে পারো, আমি তোমাকে বলছি প্রিলিমসে তোমাদের প্রিলিমিনারিতে কটা কোশ্চেন আছে, 30টা মতো কোশ্চেন তোমাদের আইএনএম থেকে আসে, সেখানে তুমি 27 থেকে 28টা কোশ্চেন স্কোর করতে পারবেই পারবে। সুতরাং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বভারতীয় স্তরে বা ইংলিশ মিডিয়াম যে বইগুলো রয়েছে সেগুলোকে ভালো করে রিভিশন করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি, মেন্স এক্সামের ডেলি শিডিউল ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস এবং ডেসক্রিপটিভ প্র্যাকটিস না করা, এটা হচ্ছে মেন্সে যাদের পরীক্ষা খারাপ হয়। এই বছরে আমাদের 70+ স্টুডেন্ট কিন্তু মেন্স দিল, তার মধ্যে আমি 20 থেকে 22 জনের কাছে কথা বলে যেটা বুঝলাম সেটা হচ্ছে, দাদা এই মুহূর্তে কি হলো, আমি কিন্তু এই প্রিলিমিনারি পাস করবো কিনা জানতাম না, তাই জন্য মেন্সের আমি ডেসক্রিপটিভ আমি প্র্যাকটিস করিনি, মেন্সের আমি কোনো রকম এমসিকিউ প্র্যাকটিস করিনি। যখন রেজাল্টটা বেরোলো তারপর তোমাদের ওই মেন্সের টেস্ট সিরিজ জয়েন করলাম, সেখান থেকে দেখলাম অনেক কোশ্চেন কমন পেলাম, মুখস্থ করে গেলাম, কিন্তু আরও একটু ভালো করে করলে পরে আমি আরও ভালো পেতাম। তো সুতরাং তোমাকে যেটা করতে হবে 2024-এ এখন থেকেই মেন্স এবং ডেলি শিডিউল ওয়াইজ এমসিকিউ এবং ডেসক্রিপটিভ প্যাটার্নের যে প্র্যাকটিস সেটা শুরু করতে হবে, ঠিক আছে। এটাও কিন্তু তোমার মেন্সের একটা রেজাল্ট খারাপ হওয়ার মূল অন্যতম কারণ। আর একটা হচ্ছে প্রিলিমস পাস করা সত্ত্বেও অপশনাল পরীক্ষা না দেওয়া শুধুমাত্র প্রস্তুতির অভাবে। অনেক স্টুডেন্টকে আমি দেখেছি এই বছরে, আমাদের 7 থেকে 10খানা স্টুডেন্টকে দেখেছি তারা কিন্তু অপশনাল না দিয়ে চলে এসছে, গ্রুপ সিডির জন্য দিয়ে চলে এসছে। কেন, তারা কিন্তু একটা জিনিস দেখেছি যে কেউ একবার নিচ্ছে ফিজিক্স, একবার নিজের ফিজিক্স সাবজেক্ট ছিল সিরিজটা নিল, তারপরের বছর সাইকোলজি নিয়ে নিল, তারপরের বছর অ্যানথ্রোপোলজি নিল। এরকম তোমাকে ঘুরলে কিন্তু তুমি কোনো দিন অপশনাল কভার করতে পারবে না। যেটা করতে হবে, স্ট্রং ডিসিশন নিতে হবে, আমি সাইকোলজি নেবো তো সাইকোলজি, আমি অ্যানথ্রোপোলজি নেবো তো অ্যানথ্রোপোলজি, আমি হিস্ট্রি নেবো তো হিস্ট্রি। সমস্ত সাবজেক্টেই কিন্তু নিজের নিজের জোন থেকে কিন্তু নাম্বার তোলার জায়গা রয়েছে। তোমার যদি মনে হয় যে আমি বেঙ্গলি নিয়ে পড়বো, তুমি বেঙ্গলি নিয়েও অপশনাল নিতে পারো। যদি মনে হয় যে হিস্ট্রি নিয়ে পড়বো, হিস্ট্রি নিয়েও নিতে পারো। সেটা তোমাকে ঠিক করতে হবে, এবং প্রস্তুতির অভাবে যেন অপশনালটা না দিয়ে বাড়ি আসতে না হয়, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এটা মেন্স পাস না করার জন্য একটা ইম্পর্টেন্ট, যেখানে তুমি যখন প্রিলিমস পাস করলে তোমার কাছে
এবং বি যদি বিয়েতে অনেক ক্রাইটেরিয়া আছে, এ সি এবং ডি এই তিনটেরই তোমার অপরচুনিটি রয়েছে। বিশেষ করে তোমার এর অপরচুনিটি যদি থাকে গ্রুপের, তুমি কেন মাত্র শুধুমাত্র একটা অপশনালের জন্য এ গ্রুপের যে পোস্টটা সেটা তুমি ছাড়বে? দেখা গেল এখানে তুমি 560, এই বছরে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস ব্যাচ স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু প্রায় 500 550 স্কোর করে চলে এসছে। আগামী দিনে হয়তো আমরা দেখতে পাবো যে ভালো আমাদের অ্যামাউন্টের স্টুডেন্ট কিন্তু এখান থেকে মেন্স পাস করছে। সুতরাং প্রিলিমস পাস করে তারপর মেন্সের জন্য পড়বো, কিন্তু প্রিলিমসের রেজাল্ট বেরোনোর পর বেশি দিন সময় কিন্তু পিএসসি তোমাদের দেবে না। তাই প্রত্যেকটা স্টুডেন্ট তারপর প্রিলিমসের রেজাল্ট বেরোনোর পর চোখে কী দেখে? সর্ষের ফুল দেখে। এবং একাধিক ইনস্টিটিউশনে কিন্তু সাবস্ক্রিপশন বা তোমাদের বই নেওয়া বলো, কোর্স নেওয়া বলো, কোনোটা সব করে রাখো তোমরা। দেখা গেল ভিশন ডাব্লিউবিসিএস নিয়েছো, সমস্ত পশ্চিমবঙ্গের স্বনামধন্য যতগুলো সমস্ত ইনস্টিটিউশন সবাই ভালো পড়ায়, এখানে আমি কাউকে ক্রিটিসাইজ করবো না। সমস্ত ইনস্টিটিউশন কিন্তু নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করে এবং সমস্ত জায়গায় তোমরা কিন্তু ওই সাবস্ক্রিপশন নিয়ে রেখেছো এবং কোর্সে এনরোল করে রেখেছো এবং কোনো কোর্সটাই কিন্তু কমপ্লিটলি তোমরা শেষ করছো না। তার জন্য কি হচ্ছে? তোমাদের পরীক্ষায় কিন্তু মূল পরীক্ষায় গিয়ে নাম্বার খারাপ হচ্ছে। কেন? তুমি 60% কোর্স দেখা যাবে শেষ করলে, সেখানে তুমি 90% অ্যাকুরেসি কী করে পারবে? সুতরাং তোমাকে যেটা করতে হবে, একটা জায়গায় ধরো তুমি ভিশন ডাব্লিউবিসিএসেরই ধরো মক টেস্ট সিরিজ নিলে, ঠিক আছে, আমরা 24-এ যে মক টেস্ট সিরিজ শুরু করেছি ওটাই নিলে, আর কোনো বই বা কোনো কিছু নেওয়ার দরকার পড়ে না। বা তুমি অন্য একটা XYZ ইনস্টিটিউশনে তুমি মক টেস্ট সিরিজ নিলে, বা তুমি দেখা যাবে কোনো কোর্স নিলে, সেটা কি তুমি ফলো করবে? তখন আমাদের ভিশনের কিন্তু মক টেস্ট নিলে চলবে না। আমাদের মক টেস্ট থেকে কমন আসলেও অনেক কোশ্চেন কমন আসবে, কিন্তু ওখান থেকে নেওয়া যাবে না। কেন? তোমাকে ওই ইনস্টিটিউশনে যে তোমাকে মেটেরিয়াল দিচ্ছে, যা তোমাকে গাইড করছে, ওটাকেই তোমাকে করতে হবে। অন্যান্য 7 জায়গায় মুখ মেরে বেড়ালে কিন্তু তোমার কিন্তু কোনো দিন চাকরি হবে না। সুতরাং তোমাকে কিন্তু এই পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হলো কি একটা শর্ট ডিসকাশন করলাম যে প্রিলিমিনারি পাস, পিলি এবং মেন্স পাস না করার কারণ কি। এইবার এক এক করে আমি 12খানা পয়েন্ট তোমাদের সামনে 12টি পয়েন্ট আলোচনা করব। এই 12টি পয়েন্ট তোমরা খাতার মধ্যে লিখে রেখে দেওয়ালে চিটকে রাখবে, এরকম দেওয়ালে চিটকে রাখবে যেখানে তোমার স্টাডি টেবিল রয়েছে সেইখানে, এবং এই পয়েন্টগুলোর ওপর তুমি কাজ করার চেষ্টা করবে। আজ থেকেই কাজ করতে লেগে যাও, ঠিক আছে? প্রথম পয়েন্ট কি আছে? প্রিলিমিনারি রেজাল্ট বার হওয়ার পর কম্পালসারি ইংলিশ এবং বেঙ্গলি প্রস্তুতি শুরু না, এখন থেকে নিতে হবে। প্রথমেই তুমি জেনে রাখো যে তুমি যদি ডাব্লিউবিসিএস 2024 ক্র্যাক করতে চাও, ডাব্লিউবিসিএস 2000 প্রিলিমস পাস করা নয়, কিন্তু প্রিলিমস পাস করে গেলেই তুমি ডাব্লিউবিসিএস ক্র্যাক করলে এটা কিন্তু কোনোদিন নয়। তোমাকে কিন্তু আর একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করো দাদা এই লেন্দিয়াস প্রসিডিওর তোমরা কোনোদিন বলো না। দেখো ডাব্লিউবিসিএস তোমার কিন্তু 2 থেকে 3 বছর কিন্তু সময় লাগে এক একটা ইয়ার কিন্তু কমপ্লিট হতে। সুতরাং তোমার হাতে যদি এই টাইমটা থাকে, দেন ইউ গো ফর ইট, আদারওয়াইজ তুমি অন্য এক্সাম দিতে পারো, ঠিক আছে? বলে দিলাম তোমাকে প্রথমেই। তো ফার্স্ট স্টেপ যেটা হবে, তোমার যে খাতার মধ্যে লিখে রাখবে সেটা হচ্ছে কম্পালসারি বাংলা এবং ইংলিশ এখন থেকে টপিক ওয়াইজ প্র্যাকটিস করা। আমি তোমাদের টপিক করিয়ে দিয়েছিলাম, এবার এই বছর টপিক থেকে দেখেছো তোমাদের অনেক কমন এসে গেছে, 3টে কোশ্চেন কমন ছিল। তো সুতরাং প্রপার্টিটা কমন ছিল, গ্লোবাল ওয়ার্মিং কমন ছিল, এবং ইন্ডিয়ান যে এডুকেশন সিস্টেম সেটা আমি ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম পড়িয়েছিলাম, কিন্তু ওখানে ন্যাশনাল এডুকেশন পলিসিটা এসে গেছিলো, সেম ওটাই কিন্তু, ঠিক আছে? এইবার তোমাদের দেখো কম্পালসারি বাংলা এবং ইংলিশের প্রস্তুতি তোমাকে আজ থেকেই শুরু করতে হবে, ছোট্ট ছোট্ট করে তোমাকে করতে হবে। মানে ধরো কম্পালসারি ইংলিশ একটা ছোট টপিক নিয়ে গ্লোবাল ওয়ার্মিং এর ওপর ছোট করে লেখার চেষ্টা করলে, গুগলের সাহায্য নিলে, জাস্ট লিখলে কম্পোজিশন গ্লোবাল ওয়ার্মিং বা এসে অন গ্লোবাল ওয়ার্মিং এর উপর, ঠিক আছে? বা তোমাদের প্রপার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্টের ওপর, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাকে কি করতে হবে, ছোট্ট ছোট্ট করে আজ থেকে কিন্তু শুরু করতে হবে। 1 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে প্রিলিমসের রেজাল্ট বেরোনোর জন্য ওয়েট করব না, আমি এখন থেকে কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা বার করে কম্পালসারি বাংলা ইংলিশের প্রস্তুতি শুরু করব। 2 নম্বর পয়েন্ট চলে আসি, তোমার গ্রুপ এ এবং বি যদি হয় টার্গেট, তাহলে অপশনালের যে সাবজেক্টের ওপর পড়াশোনা, অপশনাল সিলেকশন এবং তার প্র্যাকটিস দরকার এখন থেকেই। কোনো টিচার এবং ইনস্টিটিউশনে যদি সাহায্য নিতে হয়, ডেফিনেট করে কোনো কোর্সে যদি ভর্তি হতে হয় তোমাকে ভর্তি হতে হবে, কোনো বুকস যদি তোমাকে কিনতে হয় তাহলে তোমাকে কিনতে হবে, কোনো স্যারের কাছে যদি পড়তে যেতে হয় পড়তে যেতে হবে, কারণ তোমাকে কিন্তু ফাইনালি এই চাকরিটা পেতে হবে। অনেকে বলবে দাদা তুমি এখন ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য আমাদেরকে মোটিভেট করছো। দেখো দুটো জিনিস কিন্তু এখানে আছে, তুমি এক হচ্ছে বাজার চলতি বই থেকে পড়তে পারো, এক হচ্ছে যেরকম স্যার ম্যাডামরা পড়াচ্ছে অফলাইন পড়া অনলাইন পড়া, সেখানে তোমাকে গাইড নিতে হবে। উইদাউট গাইডেন্স তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? সুতরাং তোমাকে যে করতে হবে, প্রথম হচ্ছে অপশনাল সিলেকশন, যে আমি কোন অপশনাল নিতে চলেছি। আর একটা যেটা রয়েছে, যদি মনে হয় যে অপশনালের যে আমি মোটামুটি পর্যাপ্ত পরিমাণ বই মার্কেটে রয়েছে, নোটস রয়েছে, যা রয়েছে সেগুলো আমি নিয়ে কমপ্লিট করতে পারলাম ভালো। আদারওয়াইজ যদি কোনো টিচার কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে হয় এবং যদি কোনো অ্যামাউন্ট আমাকে ইনভেস্ট করতে হয় 2000, 3000, 1000
2000 3000 যাই করি না কেন এই ইনভেস্টমেন্টটা আমাকে কিন্তু করতে হবে। এই ইনভেস্টমেন্টটা তুমি কিন্তু নিজের ওপরে করছো, ওই ইনস্টিটিউশনের ওপরে কিন্তু তুমি করছো না। সবসময় মনে রাখবে কোনো বই, কোনো কোর্সে এনরোলমেন্ট সবসময় কিন্তু নিজের জন্য করছো, ওই ইনস্টিটিউশনের জন্য কিন্তু করছো না। বা তুমি এই ইনস্টিটিউশনে ভর্তি হলাম বলে তাদের লাভ হয়ে গেল সেই জন্য আমি ভর্তি হব না, বা এখান থেকে আমি হব না বলে এখান থেকে হলাম, এই রিভিউ দেখলাম ওই রিভিউ, এরকম করলে কিন্তু তোমার চলবে না। সময় চলে যাবে এবং তোমার যখন দেখবে প্রিলিমিনারি তুমি পাস করে গেছো, তখন শুধুমাত্র এই ডিসিশনটা তুমি নাওনি বলে তোমাকে কিন্তু হাত কামড়াতে হবে যে আমাকে কিন্তু পরীক্ষার সময় অপশনালটা ছেড়ে চলে আসতে হলো। ঠিক আছে, সেটা যেন না হয় আমাদের পয়েন্ট নাম্বার 2, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। পয়েন্ট নাম্বার 3 চলে আসো। ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কোশ্চেন ডাইরেক্ট ইনডাইরেক্ট কমন এসেছে। প্রিভিয়াসলি প্রচুর কোশ্চেন কমন এসেছে। মেন্সের 2014 থেকে 2023, প্রিলিমসের 2000 থেকে 2024 পর্যন্ত তো নয়, 2023 পর্যন্ত যতগুলো তোমাদের হয়েছে ডিটেল সলিউশন করে যাবে। ডিটেল সলিউশন, ডিটেল মানে একেবারে ডিটেল। ধরো কোনো আর্টিকেল থেকে কোশ্চেন আসলো, এখানে দেখবে আর্টিকেল 17, 18, 19 এবং 20 তোমার অপশনের মধ্যে রয়েছে। শুধুমাত্র এই 4টেই অপশন করে যাবো তা নয়, যতগুলো আর্টিকেল আছে সব মুখস্থ করে যেতে হবে। দেখা গেল আইএনসির কোনো সেশন থেকে, কলকাতা সেশন থেকে তোমাদের কোশ্চেন এসছে, বাকি তোমাদের এলাহাবাদ সেশন রয়েছে, নাগপুর সেশন রয়েছে, সবগুলোকে ভালো করে লিস্ট ওয়াইজ রিভাইজ করতে হবে। সুতরাং প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস কিন্তু মাস্ট, এবং প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিসের সাথে সাথে ডিটেল সলিউশন কিন্তু 4টে অপশন সলিউশন করে যাবে। ওখান থেকে তুমি দেখবে 20 থেকে 25% কোশ্চেন কিন্তু এই যে ডিটেল এক্সপ্লেনেশন করবে ওখান থেকে তুমি দেখতে হবে। মানে তুমি যদি 200টা কোশ্চেন আমাদের প্রিলিমিনারিতে আসে, তার মধ্যে যদি আমাদের 100 থেকে 120 কাট অফ হয়, আমি ধরে নিচ্ছি ইন জেনারেল, তার মধ্যে 30 থেকে 35টা কোশ্চেন কিন্তু আমাদের PYQ থেকেই থাকে, প্রিভিয়াস ইয়ার থেকেই কিন্তু থাকে। সুতরাং প্রিভিয়াস ইয়ারে যেহেতু এটা লাস্ট ইয়ার, তোমাকে কিন্তু খুব ভালো করে ডিটেল অ্যানালাইসিস করতে হবে। তাহলে পয়েন্ট নাম্বার 3 তোমরা লিখে রাখো, প্রিভিয়াস ইয়ার সলিউশন। ওকে, নেক্সট চলে আসো। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আমাদের কবে হতে চলেছে? ডিসেম্বর 2024 হতে চলেছে। 15ই ডিসেম্বর তোমাদের হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তাহলে তোমাকে এই মুহূর্তে কি করতে হবে? 15ই সেপ্টেম্বরের মধ্যে, মানে 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর 1 মাস, অক্টোবর থেকে নভেম্বর 2 মাস, নভেম্বর থেকে ডিসেম্বর 3 মাস, এই 3 মাস টাইম রয়েছে, মানে 90 ডেজ তোমার কাছে টাইম রয়েছে। এই 3 মাসের মধ্যে তোমাকে নিজের বই, স্টাডি মেটেরিয়াল, নোটস যেটাই তোমাদের তুমি সিলেক্ট করো না কেন, তোমাকে আজকেই সিলেক্ট করে নিতে হবে। এবং ওই যে যদি মনে হয় যে যা কিছু নোটস বানাবে তুমি, তাহলে 15 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে পুরো নোটটা বানিয়ে নিতে হবে। তারপর 15ই সেপ্টেম্বরের পর কোনো নতুন মেটেরিয়াল কিন্তু, নিউ মেটেরিয়াল কিন্তু তোমার চলবে না। যা চলবে শুধুমাত্র তুমি যেটা সিলেক্ট করেছো। যদি তুমি মনে করো যে না, সর্বভারতীয় স্তরের আমার 4খানা বই দরকার, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্সের আমার বই দরকার, বইগুলো কিনে নাও আজকেই, অর্ডার দিয়ে দাও আজকেই। যদি মনে হয় যে না, কোনো ইনস্টিটিউশনের নোটস ভালো পাওয়া যাচ্ছে, সেখান থেকে স্টাডি মেটেরিয়াল বা নোটস আমাকে কিনে নাও, সেখান থেকে কিনে নিয়ে নিতে পারো। বা যদি মনে হয় প্রিভিয়াসলি আমার নোটস ভালো করে বানানো আছে, তো সেটাকেই তুমি কিন্তু গো থ্রু করবে লাস্ট 90 দিন, এবং ওই নোটটাকে বারবার অন্তত পক্ষে 7 থেকে 8 বার রিভাইজ করার চেষ্টা করবে। ঠিক আছে, ওই নোটটাকে। বুকস কিন্তু তুমি যদি সিলেক্ট করো, বইগুলোকে তুমি 60 থেকে 8 বার কিন্তু রিভাইজ করবে, এবং বইগুলো যখন পড়তে যাবে একটা হাইলাইটার পেন কিনে নেবে, এবং ওই হাইলাইটার দিয়ে হাইলাইট করতে যাবে। প্রথম রিডিংটা যখন হবে একদম ডিটেল রিডিং হবে। ফার্স্ট 30 ডেজের মধ্যে পুরো একটা বইটা রিভিশন একদম পুরো ফুল রিডিং হবে। রিডিং হতে কি হবে, জাস্ট তোমাকে কি করতে হবে, দাগ দিতে যেতে হবে, আন্ডারলাইন করতে যেতে হবে। ধরো তুমি মডার্ন হিস্ট্রি পড়ছো, মডার্ন হিস্ট্রি যখন তুমি আইএনসি সেশনগুলো আসছো, আইএনসি সেশনের ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে দাগ দিতে গেলে, ঠিক আছে। বা তুমি দেখা যাবে ক্রোনোলজিক্যাল ইভেন্ট পড়ছো, 1905 থেকে 1947 পর্যন্ত পড়ছো, 1905-এর ঘটনাবলী আন্ডারলাইন করলে, 6-এ কি হয়েছে আন্ডারলাইন করলে। এবং যখন 30 ডেজের পর সেকেন্ড রিভিশন দেবে, তখন তুমি কি করবে, ওই আন্ডারলাইন পয়েন্টগুলো পড়বে, তখন আর ওই গোটা বইটা পড়বে না। এবং যখন থার্ড রিভিশন দেবে, তখন পিওয়াইকিউ পড়বে, এবং তোমার যে আন্ডারলাইন করা রয়েছে সেইগুলো তুমি পড়বে। ঠিক আছে। এবং ফোর্থ রিভিশন কখন হবে, তুমি সাথে সাথে মক টেস্ট দেবে, এবং ফোর্থ রিভিশন তোমার হবে। সুতরাং এইভাবে তুমি যদি মোটামুটি করতে পারো, পয়েন্ট নাম্বার 4 যেটা বললাম, তাহলে তুমি কিন্তু পরীক্ষায় গিয়ে রিকল করতে হবে। যত বছর রিভিশন করবে তুমি কোশ্চেনে, এমসিকিউ কোশ্চেনে কিন্তু অপশন, কিন্তু যে অপশন থাকে ABCD, এই অপশনে কিন্তু অনেক ক্লোজ অপশন থাকে। সুতরাং তোমার যদি রিভিশন ভালো করে না হয়, তুমি কিন্তু এই ক্লোজ অপশনের মধ্যে A এবং B এর মধ্যে গুলিয়ে যাবে। দেখা যাবে তুমি বিটা করে আসলে, গোল মার্ক করে আসলে, দেখবে ওর উত্তর থাকবে A। কেননা তোমার ল্যাক অফ রিভিশন, মাল্টিপল সোর্স,
এইভাবে তুমি কাজে লাগিয়ে কিন্তু করেছো। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি আমি কিন্তু স্টুডেন্টদের সঙ্গে কথা বলে কিন্তু যা বুঝেছি এতদিন সেটা তোমাকে আমি আর এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কোনো রকম গাল গল্প কিন্তু এখানে কিন্তু নেই। ঠিক আছে, 5 নম্বর হচ্ছে প্রিলিমিনারি পাস করতে গেলে একটা স্ট্র্যাটেজি তোমাকে মেনটেন করতে হবে। আজকে যে ভিডিও ট্যাগ লাইনে আছে না যে তোমার স্ট্র্যাটেজি কি হবে, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে তোমাকে কয়েকটা সাবজেক্ট বলছি, এই সাবজেক্টগুলি তুমি প্রেফারেন্স ওয়াইজ 1 নম্বর থেকে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে সাজাও। প্রথমে যেটা ফার্স্ট প্রেফারেন্সে থাকবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এইখান থেকে তোমাদের 30 খানি কোশ্চেন বলা থাকে 25টা, অনেক ক্ষেত্রে 30টা, অনেক ক্ষেত্রে 35টা, তুমি প্রত্যেক বছরের কোশ্চেন যদি অ্যানালাইসিস করো দেখতে পাবে। সুতরাং তোমাকে প্রেফারেবলি ফার্স্টে যেটা রাখতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তারপর রাখতে হবে ইন্ডিয়ার এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এটা হবে 2 নম্বরে। তারপরে রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে রাখবে ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এবং মিডিয়েবল ইন্ডিয়ান হিস্ট্রি এটা থাকবে। তারপর থাকবে রিজনিং, তারপর থাকবে ইন্ডিয়ান পলিটি, নেক্সট তোমাদের ইকোনমিক্স, সায়েন্স এবং তোমাদের ইংলিশ থাকবে। এবার যারা ইংলিশের স্টুডেন্ট আছো তাদের তো কিছু বলার নেই, যারা আর্টসের স্টুডেন্ট আছো প্রথমেই কিন্তু সিনোনিম অ্যান্টোনিম পড়ে কিন্তু সময় নষ্ট করবে না, তুমি এই সাবজেক্টগুলোতে ভালো করে করো। দেখো এখানে আমি তোমাকে একটা হিসাব বলে দিচ্ছি, তুমি ধরো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 30-35টার মধ্যে এখানে তুমি 27 নম্বর পেলে, ওকে, এখানে 25 নম্বরের মধ্যে তুমি 22 নাম্বার পেলে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে যদি 20খানা করে আসতে পারো খুব ভালো, ইন্ডিয়ান হিস্ট্রি যেটা 25 নাম্বার কোশ্চেন থাকে ওখানে যদি 20টা তুমি করো, দেখো এখানে তুমি 4টে সাবজেক্টই দেখো মোটামুটি 100+ স্কোর এখানেই করে যাচ্ছ। তার মানে আমাদের যে কাট আপ রয়েছে সেই কাট আপের কাছাকাছি তুমি পৌঁছে গেলে। এরপর রিজনিং ইন্ডিয়ান পলিটি, এখান থেকে রিজনিংয়ে 25-এর মধ্যে 20টা অনায়াসে করা যায়, 20টা যদি করতে পারো খুব ভালো। ইন্ডিয়ান পলিটি 7 থেকে 8টা কোশ্চেন থাকে, সেখানে যদি 6টা করতে পারো দেখো 126 নাম্বার জাস্ট এখানেই চলে আসলো। এরপর আমাদের এখন ইন্ডিয়ান ইকোনমিক্স পড়ে রয়েছে, জেনারেল সায়েন্স পড়ে রয়েছে এবং ইংলিশ পড়ে রয়েছে, এর মধ্যে তুমি যদি 10-12টাও করে আসতে পারো দেখো 136 নাম্বার তোমার এখানে টোটাল কিন্তু চলে আসছে। এবং তোমাকে যেটা করতে হবে, এই যে সাবজেক্টগুলো রয়েছে 100% অ্যাকুরেসি মারতে হবে, মানে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি, রিজনিং, ইন্ডিয়ান পলিটি, এইগুলোতে অ্যাকুরেসি লেভেল যেটা থাকবে সেখানে কিন্তু 100% অ্যাকুরেসি লেভেল থাকবে। কারণ এই 150-এর মধ্যে তুমি যদি 120 বা 110 নাম্বার যদি পেয়ে যাও তাহলে তোমার এখানেই গেম ওভার, তুমি প্রিলিমিনারি হাসতে হাসতে পাস করে যাবে। তো সুতরাং স্টুডেন্টদের মধ্যে একটা সব থেকে ভুল হয়, যেটা আমি যেটা দেখেছি ফিল করেছি, সেটা হচ্ছে স্যার সিনোনিম অ্যান্টোনিম কোত্থেকে পড়বো, এই ভয়েস চেঞ্জ পাচ্ছি না, ন্যারেশন চেঞ্জ পাচ্ছি না, সায়েন্সের একদম হচ্ছে না, যেটা হচ্ছে না সেটা নিয়ে পড়ে আছে, কিন্তু চোখের সামনে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছে না। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যে চ্যাপ্টারটা, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে এবং তুলনামূলকভাবে সায়েন্সের থেকে অনেক সোজা পড়া, রিকল করা অনেক সোজা, ইন্ডিয়ান জিওগ্রাফি অনেক সোজা, রিজনিং অনেক সোজা, কিন্তু এগুলোতে পড়বে না। রিজনিং কখন করবে, ঠিক পরীক্ষার 15 দিন আগে 2-4টে রিজনিং করে চলে যাবে, একদম না, তোমাকে এখন থেকে ধারাবাহিকভাবে রিজনিং এবং ম্যাথ প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন 1 থেকে 2 ঘন্টা অ্যালার্ট করতে হবে এই সেগমেন্টের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখন দেখবে প্রিভিয়াস ইয়ারেরও দিচ্ছে, মানে তুমি দেখা যাবে 2024-এ যখন পরীক্ষা দিচ্ছ 2022-এর দেখো মেন্সে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে, আমরা 2023 এবং 24 তোমাকে পুরো 2 বছরে কারেন্ট অ্যাফেয়ার্স করে যেতে হবে। তো সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাকে কতখানি টাইম দিতে হবে, অনেকখানি টাইম দিতে হবে। সুতরাং তোমাকে এইভাবে তুমি যদি একটা সাবজেক্ট ওয়াইজ টার্গেট করো, সেই সাবজেক্টের উপর 100% এফোর্ট দিতে পারো, তুমি কিন্তু এই যে সেগমেন্টটা রয়েছে এখানে কিন্তু তোমার স্কোর করা খুব ইম্পর্টেন্ট এবং খুব সোজা। ঠিক আছে, এই বছরটা কিন্তু তোমার কাছে শেষ বছর মনে রাখতে হবে, কেননা পরের বছর যখন ডেসক্রিপটিভ চলে আসবে সেটার কিন্তু গেম পুরো চেঞ্জ, কেননা ওর যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা তোমার কাজে লাগবে, একদম এই পড়াশোনাটা কাজে লাগবে না আমি বলছি না, যে একদম সব শেষ হয়ে গেল এটা আমি বলছি না, কিন্তু ওর যে প্যাটার্নটা সেটা চেঞ্জ হয়ে গেল। তো সুতরাং তোমাকে যেটা করতে হবে, ফ্যাক্টের সাথে সাথে ওখানে কনসেপ্ট লিখবো কি করে, ডায়াগ্রাম, অনেক কিছু ব্যাপার রয়েছে যেখানে তোমাদের পরবর্তীতে আমরা আস্তে আস্তে এক্সপার্টাইজ টিচার দিয়ে আমাদের ক্লাস তোমাদের আসবে, যে একটা উন্নত নোটস কিভাবে তোমরা লিখতে পারো। এবং যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, আমাদের দেখো ভিশন WBCS এ যতজন ফ্যাকাল্টি আছে সবাই কিন্তু সিলেক্টেড, যে পিলি পাস করতে পারেনি তারা পড়াচ্ছে এমন কিন্তু নয়, সব সিলেক্টেড এবং ইন সার্ভিস কিন্তু টিচার রয়েছে। যেহেতু আমরা খুব বেশি অ্যাডভার্টাইজমেন্ট এবং সামনে বিশাল কিছু করে আমরা নিয়ে আসি না, তোমরা আমাদের নোটস এবং কন্টেন্ট দেখলেই বুঝতে পারবে যে আমরা কিভাবে এটাকে এফোর্ট দিই। ঠিক আছে, তো এই সাবজেক্টগুলোকে তোমরা কিন্তু টার্গেট করবে যাতে নাম্বারটা বেশি করে ওঠে, পাশাপাশি কম্পালসারি বাংলা, ইংলিশ, রিজনিং, ম্যাথ ডেইলি প্র্যাকটিস করতে হবে, এটা তো তোমাকে আগেই আমি বলে দিলাম। তাহলে 5 নম্বর পয়েন্টে তুমি কিন্তু লিখে রাখতে পারো যে এই টপিকগুলো প্রেফারেবলি তোমার কিন্তু প্রথম দিকে থাকবে। 6 নম্বর পলে চলে আসো, WBCS এর কাট অফ কত হবে দাদা। WBCS 2024-এ কাট অফ দেখা যাবে যে তাহলে কোশ্চেনের লেভেল, নাম্বার অফ ভ্যাকেন্সি, পরীক্ষা কে কিরকম দিল সেটার উপরে হয়। তাই তুমি এটাই তোমার শেষ বছর এবং তোমাকে 130 নাম্বার পেতেই হবে এই ভেবে কিন্তু আজকে
তুমি লেগে পড়ো। এই অঙ্গীকার নিয়ে তুমি যদি লাগতে পারো, তোমার কিন্তু ডেলি রিভিশন, পাশাপাশি তোমাকে মক টেস্ট এবং মক টেস্টে ধারাবাহিকভাবে মক টেস্ট দিতে হবে, তোমাকে আনলিমিটেড প্র্যাকটিস করতে হবে, প্রচুর কোশ্চেন তোমাকে ফেস করতে হবে। দেখো ডাব্লিউবিসিএস পরীক্ষায় একটা জিনিস পিএসসির পরীক্ষায় তুমি দেখবে খুব লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তুমি ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার তো করছোই, এসএসসি সিজিএল এসএসসির যে কোশ্চেনগুলো সেগুলো বিভিন্ন স্টেটে, উত্তরাখণ্ড পিএসসি, তারপরে ঝাড়খণ্ড পিএসসি, তামিলনাড়ু পিএসসি, ইউপি পিএসসি, যত পিএসসি কোশ্চেন আছে সব পিএসসির কোশ্চেনগুলোকে নামাও নেট থেকে এবং সলভ করো, আন্ধাধুন সলভ করে যাও, পুরো সলভ করে যাও। ঠিক আছে, যত সলভ করবে তোমার কিন্তু কি হবে, কনফিডেন্ট আস্তে আস্তে বুস্ট হবে। তুমি একদিক দিয়ে ডেলি রিভিশন করতে থাকো, একটা রুটিন বানাও যে কিভাবে তুমি পড়াশোনা করবে, এবং তুমি পরীক্ষার যে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসে গেছে সেই কোশ্চেনগুলোকে তুমি কি করবে, একটার পর একটা সলভ করে যাও। আর হচ্ছে মক টেস্ট লাগাও এবং ফুল লেন্থ টেস্টে চেষ্টা করো 120 নাম্বারে প্লাস কিন্তু আসার। ফুল লেন্থ টেস্ট আমাদের ভিশন ডাব্লিউবিসিএস থেকে নিতে পারো তোমার টেস্ট সিরিজ। তো টেস্ট সিরিজ আমরা অলরেডি ডাব্লিউবিসিএস 2024-এ শুরু করে দিয়েছি। তো অলরেডি আমাদের ডে 40 পর্যন্ত আমাদের মক টেস্ট হয়েও গেছে। তো সুতরাং সেই মক টেস্টটা তোমরা জয়েন করতে পারো। অলরেডি তুমি যদি ধরো আজকে জয়েন করলে, তো প্রিভিয়াস দিনের যত মক টেস্ট হয়ে গেছে। এবং আর একটা জিনিস হচ্ছে, এই যে আমাদের মক টেস্টগুলো নিয়েছি, আমরা কিন্তু চেষ্টা করেছি বিভিন্ন যে স্টেট, অল ইন্ডিয়া বেসিসে স্টেট পিএসসির কোশ্চেন, এসএসসির কোশ্চেন, ডাব্লিউবিসিএস এর পিওয়াই কি কোশ্চেন এবং নতুন কোশ্চেন, নিউ কোশ্চেন, এরকম ভাবে কিন্তু আমাদের সেটগুলোকে সাজানো। সুতরাং তুমি কিন্তু আমাদের টেস্ট সিরিজটা দেখতেই পারো, ওটা রেকমেন্ডেড রইল সবার জন্য। আদারওয়াইজ তুমি যে কোনো জায়গা থেকে নিতে পারো, শুধুমাত্র আমাদের থেকে নিতে হবে এমন কোনো ব্যাপার নয়। মার্কেট থেকে বইও তুলতে পারো, আদার্স যে কোনো সব ইনস্টিটিউশন ভালো ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় তুমি এনরোল করতে পারো। ঠিক আছে, আচ্ছা 6 নম্বর পয়েন্ট গেল। 7 নম্বর পয়েন্ট হচ্ছে নোটস বা স্টাডি মেটেরিয়াল বুকস অলওয়েজ মেন্স লেভেলের বানাবে এবং পড়বে। একটা তোমাদের খুব মিস্টেক হয়, কমন মিস্টেক হয় যে এখন প্রিলিমিনারিটার জন্য এটা পড়ি, তারপর মেন্সে তখন দেখা যাবে। এরকম করলে কিন্তু তুমি কিন্তু পাস করতে পারবে না। প্রিলিমিনারি তো পাস হবেই না, মেন্সও পাস হবে না, কারণ তোমার যে মেটেরিয়াল, তুমি যে সোর্স, সেটাকে যদি একদম কোয়ালিটি, হাই কোয়ালিটি যদি না থাকে, সেই কোয়ালিটি যদি একদম সেই বাজার পড়তা গড়পড়তা থাকে, সেই গড়পড়তা নোটস নিয়ে তুমি কিন্তু বা বুকস নিয়ে কিন্তু তুমি কিন্তু পাস করতে পারবে না। দেখা গেল ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য তুমি মার্কেট থেকে বেঙ্গলি এবং ইংলিশ দুরকম ভাবেই কিন্তু আমাদের 2-3 রকমের গাইড বই পাওয়া যায়, যেখানে একটা বইয়ের মধ্যে বাঞ্চ অফ সাবজেক্ট রয়েছে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ওই সব একটা বইয়ের মধ্যেই রয়েছে। কোনোদিন ওই মেটেরিয়াল প্রেফার করবে না, কোনোদিন করবে না। যদি থাকেও ওটা তুমি সাইডে সরিয়ে রেখে দাও। তুমি একটা জিনিস দেখো, ওই বইটা থেকে তুমি আজকের দিনটা অ্যানালাইসিস করো, 2023-এর প্রিলিমিনারি কোশ্চেন কটা কমন এসছে ওই বই থেকে। ওই বই থেকে তুমি একবার ফাইন্ড আউট করো, চ্যাপ্টার ধরে ধরে দেখো, তুমি 30 থেকে 40-এর বেশি কমন তুমি পাবেই না ওই বইগুলোর মধ্যে। সুতরাং ওই বইগুলোতে ওয়েটেজ হচ্ছে 30 থেকে 40%। তোমার এখানে কাট অফ যাচ্ছে কত, তোমার এখানে কাট অফ যাচ্ছে 100 থেকে 120, আর তোমার যে মেটেরিয়াল রয়েছে সেখানে তুমি পাচ্ছ কত, 30 থেকে 40। তাহলে তার 60% তুমি এখানে 50%, তোমার 50% এখানে কভারেজ হচ্ছে, আর এখানে এক নাম্বারের জন্য 1000 ছেলে পেছিয়ে যাচ্ছে। সুতরাং তোমাকে কিন্তু এই ভুলটা কিন্তু ভাঙানোর জন্য এই ভিডিও, এবং এই জিনিসটা তোমাকে যেটা করতে হবে, হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল অলওয়েজ কিন্তু প্রেফার করবে। ঠিক আছে, এটা বলার বুঝতে হচ্ছে, যদি ইউপিএসসি প্রিলিমিনারি যে বইগুলো আমাদের সর্বভারতীয় স্তরের আছে সেগুলো পড়তে পারো, সেগুলো তো খুব ভালো, সেগুলো পড়তে পারো। এনসিআরটি পড়া যেতে পারে, কিন্তু আর 3 মাসে এনসিআরটি পড়ে শেষ করা যাবে না। এনসিআরটি ধরে নোটসও তুমি বাজার থেকে কিনে নিতে পারো, আরিয়ান পাবলিকেশনের বোধহয় আছে, ওটাও তুমি নিতে পারো। ওই বইটাও কিন্তু তোমাদের যথেষ্ট হেল্প করবে। একবার দেখে নেবে বইগুলো কোয়ালিটি, যদি মনে হয় অফলাইন গিয়ে বইগুলোকে দেখে তারপর তোমরা কিনবে। ঠিক আছে, নেক্সট চলে আসো ডাব্লিউবিসিএস পরীক্ষার পাশাপাশি পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এনটিপিসি যে পরীক্ষাগুলো তুমি বসতে পারছো, যেখানে সিলেবাসের মধ্যে সিমিলারিটিস রয়েছে, সিলেবাসের মধ্যে দেখবে দুদিকে তুল্যমূল্য বিচার করলে পরে তুমি দেখা যাবে একটা তুমি প্রিপারেশন নিলে এবং দুটো তোমার হয়ে গেল। মানে তোমার কাছে যদি মনে হয় যে না আমার একটা গভর্নমেন্ট সার্ভিস দরকার, তাহলে তুমি এই ফর্মুলাটা করতে পারো। আর যদি কোনো স্টুডেন্টের মনে হয় না আমার ডাব্লিউবিসিএসই দরকার, তাহলে এই লাইনটা তোমরা স্কিপ করতে পারো। এই পয়েন্টটা আমার মনে হয় মেজরিটি অফ স্টুডেন্টদের কিন্তু একটা গভর্নমেন্ট সার্ভিসই দরকার রাদার দেন ডাব্লিউবিসিএস। ঠিক আছে, তো সুতরাং তুমি যখন পরীক্ষাতে বসবে, নোটস এমসিকিউ এমনভাবে তৈরি করবে, প্র্যাকটিস করবে যেগুলো ওইগুলোতেও যেন কভার আপ করে। যেমন আমি তোমাকে একটা বলে দিচ্ছি, ডাব্লিউবিসিএস এর জন্য স্ট্যাটিক জিকে আসে, সেখানে পেপার 4-এর জন্য পড়তে হয়। পিএসসি মিসলেনিয়াসেও স্ট্যাটিক জিকে আসে, ক্লার্কশিপও স্ট্যাটিক জিকে আসে, আবার এনটিপিসিতেও আসে। সুতরাং তোমাকে এমনভাবে এই নোটটা রেডি করতে হবে যেখানে মাল্টিপল যে এক্সাম রয়েছে সেটা কভার আপ হয়ে যায়। ঠিক আছে, তো বলার বিষয় হচ্ছে তুমি যদি পড়াশোনা করে থাকো, এমনভাবে নোটস বানাবে, এমনভাবে পড়বে, কম্প্রিহেন্সিভ ওয়েতে পড়বে, যেখানে তোমার সমস্ত পরীক্ষার জন্য ওই একটা নোটকেই কিন্তু, ওই একটা নোটসকেই বা একটা স্টাডি ম্যাটকেই কিন্তু প্রেফার করা যায়, সেরকমভাবে পড়বে। যে এনটিপিসি বেরোলো বলে
সেই এখন সেই সিজনের ফলের মতো সেরকম করলে কিন্তু হবে না, ওটাও কিন্তু একটা খুব ইয়ে হয়। ডিসেম্বরে ডাব্লিউবিসিএস পরীক্ষা, তার আগে ডাব্লিউবিসিএস পড়বো, জানুয়ারিতে আমাদের দেখা যায় এনটিপিসি পরীক্ষা, তখন এনটিপিসির জন্য পড়তে শুরু করে দিলাম, আবার নভেম্বরে ক্লার্কশিপ পরীক্ষা, তখন আমি ক্লার্কশিপের জন্য পড়লাম। এরকম করলে তুমি কোনোদিন চাকরি পাবে না। তোমাকে যেটা করতে হবে, সিলেবাস কিন্তু একটা, ডাব্লিউবিসিএস এর সিলেবাস হচ্ছে মাদার অফ অল সিলেবাস। তুমি যদি এই জেনারেল স্টাডিজের এই সিলেবাসটাকে একবার কভার আপ করে একবার রপ্ত করে নিতে পেরেছো, তখন তোমার আর কোনো এই যে ছোট ছোট এক্সামগুলো রয়েছে এর আর কোনো রকম আলাদা করে তোমাকে প্রিপারেশন নেওয়ার জন্য কোনো দরকারই পড়বে না, কেন এখান থেকে তোমার পুরো প্রিপারেশনটা হয়ে গেছে। হ্যাঁ, তুমি জাস্ট এগুলোর প্র্যাকটিস সেট তুলবে বাজার থেকে বই আছে, ক্লাস সি প্র্যাকটিস সেট তুললে, এনটিপিসি প্র্যাকটিস সেট তুললে, তারপর তুমি প্র্যাকটিস করবে যে কোন জায়গাটা তোমার হচ্ছে ল্যাক হচ্ছে, সেই জায়গাটা অ্যানালাইসিস করবে, আবার রিভিশন করবে। এইভাবে 8 নম্বর পয়েন্টকে যদি তুমি কাজে লাগাতে পারো, তোমার কিন্তু বেনিফিট হতে বাধ্য। নেক্সট চলে আসো, ডাব্লিউবিসিএস পাস করার জন্য মূল মন্ত্র বা গুরুমন্ত্র যাই বলো না কেন, একটা হচ্ছে হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল, আনলিমিটেড এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিসে কোনো রকম যদি কম্প্রোমাইজ তুমি করেছো, পারবে না। আমি তোমাকে বলছি তুমি এই ফিল্ডে কিন্তু টিকতে পারবে না। সুতরাং তোমাকে এমসিকিউ যত বেশি বলো, 10,000, 20,000, 30,000, 40,000, যেখান থেকে পারবে একদম পুরো অন্ধের মতো, একদম পুরো একটা টাইম অ্যালোকেট করো, 2 ঘন্টা কি 3 ঘন্টা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। কেননা যত বেশি তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে, তত তুমি ফ্যাক্ট সম্বন্ধে জানতে থাকবে, এবং যত আননোন ফ্যাক্ট পাবে তুমি এমসিকিউ থেকে, সেগুলো একটা খাতায় তুমি এখন লিখে রাখো যে এই জিনিসটা আমার আননোন রয়েছে। এখানে লিখে রাখলে পরে তোমার কি হবে, এই যে পরবর্তীতে যেখান থেকেই কোশ্চেন তুলুক না কেন, তোমার কিন্তু পরীক্ষায় কিন্তু তুমি কিন্তু ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, তাহলে 9 নম্বর পয়েন্টটা হচ্ছে হাই কোয়ালিটি স্টাডি ম্যাট এবং এমসিকিউ। তার সঙ্গে এমসিকিউ সলভ করতে করতে উইকনেসটাও তোমাকে কিন্তু ফাইন্ড করতে হবে। শুধুমাত্র এমসিকিউ করে গেলাম এরকম নয়, যে জায়গাটা এমসিকিউ পারছি না, দেখা গেল আমি সায়েন্সের ফিজিক্সের ইউনিট অ্যান্ড মেজারমেন্টের কতগুলো কোশ্চেন আমি পারলাম না, সুতরাং তার মানে তোমাকে ওই জায়গাটা রিভিশন করতে হবে। ওইখানে কি হলো, জাস্ট তুমি ইউনিট অ্যান্ড মেজারমেন্টের চ্যাপ্টারটা তুমি একবার রিভাইজ করে নিলে, আবার তুমি এমসিকিউ লাগালে, তখন তুমি কি হলো, তুমি কিন্তু অনেকটা বেশি আপডেট থেকে গেলে, কনফিডেন্ট থেকে গেলে। এবং কিপ রিভিশন করে যেতে হবে, এটাই হচ্ছে মূল মন্ত্র, আর কিচ্ছু মন্ত্র নেই, কোনো শর্টকাট নেই। এবং টাইম দিতে হবে, 2 থেকে 3 বছর ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের জন্য কিন্তু লাগে, সেই টাইমটাও তোমাকে দিতে হবে। যদি থাকে তাহলে ডাব্লিউবিসিএস এ ওয়েলকাম, আদারওয়াইজ অন্য এক্সাম দেখতে হবে, সোজা কথা। ঠিক আছে, অনেকে বলছে যে ডাব্লিউবিসিএস এ এই ওই সেই এইসব নেগেটিভ কথাবার্তা এখন বলে লাভ নেই। ফিল্ডে যখন এসছো, কোমর বেঁধে নামো, এবং দিনের শেষে তুমি কিন্তু একটা জায়গা কিন্তু করতেই পারবে। নিজের প্রতি সৎ থাকো, তাহলে তুমি পারবে, আদারওয়াইজ পারবে না। এরপর হচ্ছে মক টেস্টের প্রতি অনীহা। আমি বহুবার তোমাদেরকে বললাম, যে কোনো ইনস্টিটিউট, বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এই মক টেস্টের প্রতি অনীহা দেখা যায়। পরীক্ষার 1 মাস আগে একটা এমসিকিউ বই নিয়ে নিলাম, কোনো ইনস্টিটিউশন থেকে এমসিকিউ মক প্রোগ্রাম জয়েন করে নিলাম, এবং শেষ মুহূর্তে মক অ্যানালাইসিস নয়, মক মুখস্থ করে চলে গেলাম। এইটা কিন্তু খুব একটা ডেঞ্জারাস জিনিস রয়েছে, এটা কিন্তু করা যাবে না। মক টেস্টের কোশ্চেনগুলো 10,000 কোশ্চেন দেখা গেল, বসে বসে মুখস্থ করে চলে গেলাম, ওখান থেকে কটা তুমি কোশ্চেন কমন পাবে? 20টা, খুব জোরে 20টা 25টা। এক্সামিনার তো আর ওই কোশ্চেন থেকে তুলবে এমন কোনো মানে নেই। সুতরাং তোমাকে মক প্রোগ্রাম জয়েন করতে হবে এখন থেকে। মক প্রোগ্রাম তুমি জয়েন করার পর তোমাকে কি করতে হবে? ডেলি অ্যানালাইসিস করতে হবে, ফাইন্ড উইকনেস, নিজের উইকনেসগুলো ফাইন্ড করতে হবে, এবং রিভিশন করতে হবে। আগেই বললাম কোয়ালিটি নোটস, রিভিশন, তারপরে কোয়ালিটি নোটস, মক টেস্ট, অ্যানালাইসিস, ফাইন্ড উইকনেস অ্যান্ড রিভিশন, আবার রিভিশন, আবার উইকনেস, এইভাবে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। তুমি পরীক্ষার 1 মাস আগে মনে করেছো যে কোনো একটা মক প্রোগ্রামে ঢুকে গেলাম, 3,000, 4,000, 5,000 কোশ্চেন আমি মুখস্থ করে চলে গেলাম, তাহলে কিন্তু তুমি কোনো দিন পারবে না পরীক্ষা পাস করতে। আমি তোমাকে বলে দিচ্ছি পারবে না। এই জিনিসটা যদি করে থাকো, প্রিভিয়াস ইয়ারে যদি করে থাকো, এই ইয়ারে কিন্তু অবশ্যই করে কিন্তু এটাকে কারেকশন করে নেবে। 11 নম্বর কি আছে, ডাব্লিউবিসিএস এর মতো বড় এক্সাম কয়েক হাজার এমসিকিউ করে মুখস্থ করে কিন্তু হবে না। একটু আগেই বললাম, ডাব্লিউবিসিএস এক্সাম ক্র্যাক করতে গেলে তোমাকে কিন্তু অসীম ধৈর্যটা সব এক্সামই লাগে, শুধু ডাব্লিউবিসিএস নয়। আজকে তুমি এনটিপিসি পরীক্ষা দেবে, এনটিপিসি 2টো স্টেজ 3টে স্টেজ পেরিয়ে যখন তুমি পরীক্ষা দেবে, 2 বছর তোমার এখানে কিন্তু টাইম লেগে যাবে। এই 2 বছর তোমাকে কিন্তু মোটিভেশন ধরে রাখতে হবে, এক্সট্রিম মোটিভেশন ধরে রাখতে হবে, তোমাকে দিন রাত পড়াশোনা করতে হবে। যারা ওয়ার্কিং অ্যাসপিরেন্ট রয়েছে তারা কাজের ফাঁকে ফাঁকে পড়তে হবে, বাড়ি এসে পড়তে হবে, সকালবেলা ডিউটি যেতে যেতে পড়তে হবে, যতটুকু টাইম পাবে সেইখানে তুমি সেইভাবে তুমি নিজের লাগাও। এবং এই সব 2-3 বছর খেটে, এই 2-3 বছর খেটে যদি তুমি একটা সার্ভিস লাগিয়ে ফেলতে পেরেছো, তাহলে নেক্সট তোমার 30 to 40 ইয়ার্স, নেক্সট 30 to 40 ইয়ার্স পুরোপুরি শর্টেড হয়ে যাবে, একদম ফুললি, মানে একদম পুরো যাকে বলে সিকিওর হয়ে গেল। নাহলে কিন্তু তোমার কিন্তু এই যে স্ট্রাগল, সেটা কিন্তু এই 2-3 বছরের নয়, পুরো 30 থেকে 40 বছরের লেগে যাবে। সুতরাং আমার মনে হয় 2-3 বছর স্ট্রাগল, হার্ড স্ট্রাগল, একদম পুরো ধৈর্য ধরে যতটা হার্ডওয়ার্ক করা যায়, এক্সট্রিম পর্যায়ে হার্ডওয়ার্ক, এক্সট্রিম মোটিভেশন লাগিয়ে দাও কাজে নিজেকে, জাস্ট 2-3 বছর নিজেকে দিয়ে দাও। নেক্সট 40 ইয়ার্সের জন্য বা 30 ইয়ার্স, যতটাই তোমার লাইফ স্প্যান হোক না কেন,
নেক্সট 40 ইয়ার্স যাতে একদম পুরো ভালোভাবে চলে, তার জন্য কিন্তু 2 থেকে 3 বছর তোমাকে ইনভেস্ট করতে হবে। এখন কোনো এদিক ওদিক কোনো ফেসবুক গ্রুপের এই কথা ওই কথা শুনলে হবে না। টাকা দিয়ে চাকরি হচ্ছে, চাকরি নেই, অমুক তমুক বহু কথা তুমি শুনবে। এই গভর্নমেন্টে চাকরি দিচ্ছে না, অমুক দিচ্ছে না, কেন? মিসেলিনিয়াস পরীক্ষা হচ্ছে না? হচ্ছে। ক্লার্কশিপ নেবে না, WBCS নেবে না, সবই তো নিচ্ছে। UPSC নিচ্ছে না, CGL নিচ্ছে না, NTPC নিচ্ছে না, MTS নিচ্ছে না, সবই তো নিচ্ছে। তোমার কাছে অপরচুনিটি, তুমি এই টাইমটা কাজে লাগাতে পারছো না, এদিক ওদিক করে তুমি কি করছো? সময় নষ্ট করছো। তাই জন্য তোমার কি হচ্ছে, এই যে সময়টা নষ্ট হয়ে গেল, এই সময়টা আস্তে আস্তে সাইলেন্টলি কিন্তু জিনিসটা তোমার জীবন থেকে একটা একটা করে দিন চলে যাচ্ছে, দিন কনভার্ট হচ্ছে মাসে, মাস কনভার্ট হচ্ছে বছরে, এবং সেই একই রেজাল্ট ঘুরে ফিরে কিন্তু আসছে। তোমাকে কিন্তু একটা জায়গায় কিন্তু একটা স্টপ লাগাতে হবে, যে এই জায়গাটায় আমি স্টপ লাগালাম, যে এই বছরটাই আমার শেষ, 2025টাই আমার শেষ, বা 2024টাই আমার শেষ। বা তোমাকে যদি তুমি 2024 থেকে শুরু করো, যে নেক্সট 2-3 ইয়ার্স মানে 2027-এর মধ্যে আমাকে কিন্তু একটা জায়গায় পৌঁছাতে হবে, এই ডেডলাইনটা লাগাতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমার মাইন্ড কিন্তু তোমার খুব রিল্যাক্স হয়ে যাবে, যে আমার 2-3 বছর হাতে আরও আছে, আমার এখন তো বয়স কত, আমি এখন 22 বছর বয়স, পরীক্ষা তো WBCS পরীক্ষা 36 বছর পর্যন্ত দেওয়া যাবে, 36 বছর পর্যন্ত এই মোটিভেশনটা থাকবে না। সুতরাং তোমাকে যেটা করতে হবে, 22 থেকে 25, এই 25-এর মধ্যে যা করা করে নিতে হবে, 3 বছরের মধ্যে যা করা করে নিতে হবে, যত হার্ড ওয়ার্ক করা তোমাকে এই 3 বছরের মধ্যে করতে হবে। সুতরাং ভালো করে কিন্তু এই পয়েন্টগুলোকে খেয়াল করো। আমি কিন্তু যতগুলো পয়েন্ট আজকে বললাম, প্রত্যেকটা পয়েন্টের উপর যদি তুমি কাজ করতে পেরেছো, ডেফিনেট করে তোমার কিন্তু এই WBCS 2024 শুধু নয়, নেক্সট 2-3 ইয়ার্সের মধ্যে তুমি যদি দুটো একটা জব যদি না লাগাতে পেরেছো, এইটা যদি তুমি ফলো করো 2027-এর মধ্যে, তাহলে কিন্তু তুমি আমাকে এই ভিডিওর কমেন্টে বা আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার ভিশন WBCS অফিসিয়াল 9333111815 এই নাম্বারটা সেভ করে রেখে দাও। 3 বছর পর ডেফিনেট করে আমাকে এই নাম্বারে ফিডব্যাক জানাবে। দাদা 2024 সালের আগস্ট মাসে এই ভিডিওটা আমি দেখে পড়াশোনা শুরু করেছিলাম, আজকে 2027-এ আমি চাকরি পেয়েছি, কারণ তোমার এই বলা কথাগুলোকে আমি মেনেছিলাম, এবং মেনে আমি এখানে পড়াশোনা সেইভাবে করেছিলাম। যদি করতে পারো, দিনের শেষে শেষ আছে তুমি আসবে, নেক্সট 30 ইয়ার্স তোমার জীবনের শুধরানোর দায়িত্ব কিন্তু তোমার রয়েছে। এবং তোমাকে কিন্তু এটা মাথা থেকে বার করে নিতে হবে যে আমি বয়স 36 বছর পর্যন্ত আমি দিতে পারবো। তুমি কিন্তু সবসময় মনে রাখো, তোমার এখানে যতই বয়স হোক, তোমার যদি আজকে 28 হয় তাহলে তোমার 31, তোমার যদি আজকে বয়স হয় 32 তাহলে তুমি 35-এর মধ্যে লাগাতে হবে। যে যত বছরে বয়সে আসে, কোনো কে কত বছর বয়স হয় সে তো আমি জানি না, ভিডিওর উল্টো দিকে তোমাদের বয়স তোমরাই জানো। তো তার থেকে তোমরা 3 বছর ম্যাক্সিমাম নেবে, তার বেশি নয়। তারপর কিন্তু এই লাইন থেকে পুরো কুইট করে বেরিয়ে যাবে। এখানে তোমার 3 বছরে তুমি কিছু করতে পারো তাহলে তুমি পারবে, আদারওয়াইজ প্রাইভেট জব করো, বিজনেস করো, যা কিছু করো, জীবন কিন্তু মানে একদম সুখময় হবে। আদারওয়াইজ কিন্তু এটা একটা ট্র্যাপ। এই ট্র্যাপে তুমি যদি বছরের পর বছর পড়ে গেছো, যে এই বছর হলো না, ঠিক আছে পরের বছর হলো না, ঠিক আছে এটা MTS হলো না, তো ঠিক আছে আইডিও হলো না, তো আবার মিসেলিনিয়াস আসবে। এই করে কিন্তু জীবনের অনেকটা সময় কিন্তু পেরিয়ে যাবে। সুতরাং তোমাকে কিন্তু এই জিনিসটা করতে দিলে হবে না। তোমাকে কিন্তু 3 বছর দিতে হবে, ডেডিকেটেডলি দিতে হবে, এবং 3 বছর পর কুইট করে এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে একদম পুরো, যে আমি পারলাম না, সেই বাস্তবতাকে মানতে হবে, মেনে নিয়ে বেরিয়ে চলে যেতে হবে। তুমি যদি বছরের পর বছর এখানে পড়ে থাকো, তোমার দেখাবে বাবা মা এদিকে বৃদ্ধ হতে থাকছে, তোমার নিজের বয়স বাড়ছে, একটা সময় এসে দেখবে ফ্রাস্ট্রেশন, এংজাইটি, সমস্ত কিছু সব তোমার জীবনটাকে গ্রাস করছে। সুতরাং ফিনান্সিয়াল স্টেবিলিটি তোমার জীবনের মধ্যে আসবে না, তখন কিন্তু অনেক প্রবলেমে তুমি পড়বে। সুতরাং তোমার যাতে এটা না হয়, একদম আই ওপেনার একটা ভিডিও, বা একদম পুরো চোখে আঙুল দিয়ে বলছি তোমাদের, 3 বছরের বেশি দেওয়া যাবে না, এবং 3 বছর ডেডিকেটেডলি দাও। তুমি দেখো দিনের শেষে কিন্তু তোমাকে শেষ হাসি হাসতেই হবে। ঠিক আছে, সর্বশেষে বলবো যে একটা ভালো ইনস্টিটিউশন যদি মনে হয় যে না আমাকে গাইড দরকার, ভর্তি হয়ে যাও। ভালো বই যদি কিনতে হয়, তোমাকে টাকা পয়সার সমস্যা থাকলেও এদিক ওদিক করে ম্যানেজ করে তুমি বইটা কিনে নিয়ে পড়ো। ভালো যদি মনে হয় একটা মক টেস্ট সিরিজে জয়েন করবো, ডেফিনেট করে একবারও ভাববে না যে 1000-2000 টাকা চলে গেল আমার জীবন থেকে। এই জীবনের 1000-2000 টাকা কিন্তু প্রচুর আসবে, কিন্তু এই যে সময়টা একটা ইনস্টিটিউশনে দেখা যাবে তোমার WBCS পড়তে গেলে দেখা গেল 5000 কি 10,000 টাকা ফিস রয়েছে, ঠিক আছে 5000 থেকে 10,000 টাকা ফিস রয়েছে। তো এই ফিসটা দিতে গেলে তোমার দেখা যাবে একটু কষ্ট হচ্ছে। তো সেখানে তুমি সেই ইনস্টিটিউশনের কথা বলো যে স্যার আমি যদি মান্থলি দিই টাকাটা, বা যদি পার্ট বাই পার্ট দিই, সেখানে যদি মনে হয় যে না তোমার ওখানে ইনভেস্ট করলে পারে তুমি শেষে দিনের শেষে একটা জায়গায় পৌঁছাবে, গাইড নিলে তুমি করতে পারবে, সেটা করতে পারো। কোনো স্টাডি মেটেরিয়াল যদি অফলাইন অনলাইন যেখান থেকে হোক গাইড করে যদি তোমার মনে হয় যে না সেটার মধ্যে পড়ে, অবশ্যই একটা ইনস্টিটিউশনে একটা ভালো বই, একটা মক টেস্ট সিরিজ, একটা প্রোগ্রামের মধ্যে থেকে একটা স্টাডি রুটিন বানিয়ে নিজেকে বেঁধে ফেলতে হবে। কেননা
তুমি কিন্তু কোনোভাবেই কিন্তু আজকে হিস্ট্রি পড়ছো, কাল জিওগ্রাফি পড়ছো, পরশুদিন ইকোনমি পড়ছো, আবার তুমি দুদিন পর এরকম একটা হ্যাপাজার্টলি কিন্তু তুমি যদি রুটিন ফলো করে এই পড়াশোনাটা করো, অ্যাটলিস্ট ডাব্লিউবিসিএস কেন কোনো পরীক্ষায় তুমি কোনোদিন পাস করতে পারবে না। তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট ডিসিপ্লিন থাকতে হবে, নির্দিষ্ট রুটিন থাকতে হবে। সেই রুটিনে তোমাকে দিন থেকে রাত এইভাবে বেঁধে ফেলতে হবে, সকাল থেকে রাত্রি। ঠিক আছে, যারা ওয়ার্কিং অ্যাসপিরেন্ট রয়েছে তারা হয়তো দেখা যাবে তাদের পক্ষেও একটু চাপ রয়েছে এই জিনিসগুলো করা, তারাকেও করতে হবে। তাদের হয়তো দেখা যাবে 3 বছর 4 বছর লাগলো, কারণ তারা 3 বছর 4 বছর লাগলেও যে জায়গায় কাজ করছে তারা কিন্তু 4 বছর পরে একটা প্রমোশনাল স্কোপ পাবে। কিন্তু যারা তোমরা আজকে বেকার রয়েছো, কোনো রকম কাজ করছো না, তোমরা 3 বছর পর কোথায় যাবে? তোমাদেরকে 3 বছর পর তো এই জায়গাটা একটা সার্ভিস যদি না পাও, তখন তো তুমি জিরো, একটা বিগ জিরো তোমার জন্য। কিন্তু যারা ওয়ার্কিং রয়েছে তারা 4 বছর পর দেখা গেল একটা জায়গায়, এখানে ছিল স্ল্যাব ছিল তার 15, তখন দেখা যাবে সে 4 বছর পর 30-তে চলে গেল বা 25 স্ল্যাবে চলে গেল। ঠিক আছে, এটা একটা স্ল্যাব, তাদের উন্নতি হবেই। সুতরাং তোমরা যারা সব থেকে বেশি কনসার্ন তোমাদের থাকা উচিত কাদের জন্য? যাদের জন্য তারা হচ্ছে যারা কিন্তু বেকার রয়েছে। বেকার বলতে ইন দ্য সেন্স যারা সেলফ স্টাডি করছো, কোনো জবের সঙ্গে যুক্ত নেই। তোমরা কিন্তু ডেফিনেটলি করে 3 বছরের বেশি কিন্তু দেবে না। এই 3 বছর নিজের মাইন্ডটাকে তুমি যখনই তুমি 3 বছরের মধ্যে বাড়বে, তোমার মধ্যে একটা উত্তেজনা কাজ করবে যে আমার হাতে আর 3টে বছরই টাইম আছে। যখন তুমি একটা একটা করে দিন যাবে, তোমার একটা একটা করে সপ্তাহ যাবে, একটা একটা করে তুমি মাস যাবে, এবং মাসের শেষে তুমি যখন নিজেকে সেলফ অ্যানালাইসিস করবে, তখন তোমার মধ্যে একটা যদি উদ্দীপনা কাজ করে, তাহলেই তুমি কিন্তু ঠিক ট্র্যাকে এগুচ্ছ। আর যদি তোমার মনে হয় যে না সেই 80 যাই মাইনে পাই, সেরকম যদি ব্যাপার থাকে, তাহলে কিন্তু তোমার কিছু করার নেই। তুমি দিনের পর দিন 1 বছর যাবে, 2 বছর যাবে, ডাব্লিউবিসিএস 23 যাবে, 24 যাবে, দেখা যাবে ডাব্লিউবিসিএস এই ফিল্ড আমি বলছি আজকে 24-এ এলো, 24-এ এসে তোমার দেখা গেল ডেসক্রিপটিভ প্যাটার্ন 25 থেকে শুরু হচ্ছে। অনেক স্টুডেন্ট আছে, তোমরা হয়তো এখান থেকে রয়েছে যারা 18-19 থেকে কিন্তু দিচ্ছ, ডাব্লিউবিসিএস দিচ্ছ। তাহলে 18-19 থেকে 24 মানে কত বছর হলো? 5টা বছর হয়ে গেল কিন্তু এই ফিল্ডে রয়ে গেছে। তুমি 5 বছরও একটা সিলেবাসকে ধরতে পারছো না, 5 বছরে একটা কোশ্চেনকে ধরতে পারছো না যে কিভাবে কোশ্চেনটা আসছে, তোমার একটা স্ট্র্যাটেজিক্যাল ফেলিওর তোমার কিন্তু বলাই যেতে পারে এটা। ঠিক আছে, সুতরাং তোমাকে যেটা করতে হবে, শর্টার ডিউরেশনের মধ্যে বাঁধতে হবে। এবং 3টে বছর কোনো শর্টার ডিউরেশন নয়, জীবনের 30টা বছর যদি ভালোভাবে করতে হয়, তাহলে 3টে বছর তোমাকে ডিসিপ্লিনের মধ্যে বাঁধতে হবে। এবং যা যা পয়েন্টগুলো আমি বললাম তোমাদেরকে, এইগুলো যদি তোমরা নির্দিষ্ট নিজেকে রুটিন ওয়াইজ বেঁধে ফেলে করতে পারো, ডেফিনেট করে তোমার কিন্তু সাফল্য আসতে বাধ্য। কেননা এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে না, জানে না এরকম ধরনের, কিন্তু এইরকম ধরনের কিন্তু ভিডিও ইউটিউবে আছে বলে আমি মনে করি না। তো সুতরাং আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে, নিজের এক্সপিরিয়েন্স, আজকে আমি দীর্ঘ 5 বছর এই ফিল্ডে আছি। ঠিক আছে, 5 থেকে 6 বছর আমার হয়ে গেল। বহু স্টুডেন্টের সঙ্গে আমি উঠেছি, বসেছি, দেখেছি। অফলাইন ছিল, অফলাইনে কথা বলেছি, কোভিডের সময় অফলাইন বন্ধ হয়ে গেল, তারপর অনলাইনে এসেছি। অনলাইনে আসার পর প্রচুর স্টুডেন্ট, আমাদের 3 থেকে 4 হাজার পেজ স্টুডেন্ট, 3 থেকে 4 হাজার পেজ স্টুডেন্ট ভিশন ডাব্লিউবিসিএসে প্রত্যেক বছর থাকে। নতুন নতুন স্টুডেন্ট আমাদের বিভিন্ন ব্যাচে যুক্ত হয়। তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করা, তাদের থেকে ফিডব্যাক নেওয়া, সেই সমস্ত কিছু করে নিয়ে আমি আজকে এই ভিডিওর অন্তর্নিহিত সার বার করেছি। যেটা তুমি দেখো ভিডিওটার সঙ্গে কোন পয়েন্টটা মিলছে, তুমি ডেফিনেট করে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে না দাদা আমার এই পয়েন্টটা কিন্তু মিলছে। ঠিক আছে, আর একটা জিনিস যেটা তুমি বলতে হবে ভিডিওর লাস্টে, সেটা হচ্ছে আমরা কি 2025-এর প্রিপারেশন এখন থেকে নেবো? আমি তোমাকে বলছি, যত ইনস্টিটিউশন হোক, যে কোনো জায়গার দাদা দিদিরা হোক, সবাই কিন্তু তোমাদেরকে এই 2025টার জন্য ভয় দেখাবে যে 2025-এ এইরকম ভাবে লিখতে হবে, ওই রকম ভাবে লিখতে হবে, এখানে ভর্তি হও, ওখানে ভর্তি হও, তোমার লেখার ধরন এইভাবে হবে, ওইভাবে। এখন কিচ্ছু কোথাও ভর্তি হওয়ার, কোথাও কিচ্ছু করার দরকার নেই। এখন যেটা তোমাকে থাকবে সেটা হচ্ছে 2024-এর প্রিলিমিনারিকে তোমাকে টার্গেট করতে হবে। প্যাটার্ন চেঞ্জ হবে, প্যাটার্ন চেঞ্জের প্রচুর অসংখ্য ভিডিও ইউটিউবে আসবে, বিভিন্ন প্রচুর অসংখ্য বই বেরোবে, দিল্লি মানে অল ইন্ডিয়া বেসিসে বই পাবে। আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো, যে আমি তোমাদের ডেসক্রিপটিভ সাজেশন দিই, প্রত্যেক বছর কমন পাও তোমরা, আমি তোমাকে ডেসক্রিপটিভে সাজেশন দিয়ে দেবো। আমাদের কোনো ব্যাচে ভর্তি হতে হবে না, আমি তোমাকে পেপার ওয়াইজ সাজেশন দিয়ে দেবো। এবং আমি চেষ্টা করবো যেরকমভাবে ফ্রিতে তোমাদেরকে আমরা প্রিলিমিনারির জন্য এমসিকিউ প্রোভাইড করি, সেরকম ডেসক্রিপটিভ তোমাদের প্রোভাইড করব। আমাদের ডাব্লিউবিসিএস 25-এর জন্য তোমাদের কোথাও তোমাকে এখন থেকে যে বিশাল কিছু একদম জীবন চেঞ্জ হয়ে গেল বলে একদম করে ভর্তি হয়ে গেলাম বা কিছু হয়ে গেলাম, এরকম করার দরকার নেই। এখন 2025 নিয়ে ভাবার দরকারই নেই। তোমাকে যে করতে হবে, এই 90টা দিন তোমাকে ডিসেম্বরে 15টা ভাবতে হবে। মানে এই 2024টা পার হবে তবে তো 25 আসবো। দেখা গেল 2024-এ প্রিলিমিনারি তুমি ভালো করতে পারলে না, তখন তুমি জানুয়ারি 2025 থেকে তুমি কি করবে, ডাব্লিউবিসিএস 2025-এর ডেসক্রিপটিভ প্যাটার্নে, নিউ প্যাটার্নের কিন্তু তুমি পড়াশোনা শুরু করবে। তখন আর এই যে 24-এর যে রয়েছে,
এটা কিন্তু তোমার আর কাজে দেবে না। ঠিক আছে, বোঝা গেল? এখন থেকে তাহলে তোমাকে মাথা খারাপ করার দরকার নেই। বিভিন্ন জায়গায় ইউটিউবে প্রচুর ভুড়ি ভুড়ি ইনস্টিটিউশন বলো এই বলো, এখন তুমি প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট পাবে যে বিভিন্ন স্যাররা বলবে যে এটা লিখতে হবে ওটা লিখতে হবে, এখান থেকে কোশ্চেন আসবে ওখান থেকে কোশ্চেন আসবে। এখন থেকে না শুরু করলে পরে তোমার জীবন একবারে পুরো ধ্বংস হয়ে যাবে, এরকম কিচ্ছু দরকার নেই। চুপচাপ থাকো, এখন নার্ভটাকে শিথিল করো, যে 12টা পয়েন্ট বললাম সেগুলোর ওপর কাজ করো। WBCS 2024টাকে প্রথম টার্গেট করো। প্রথম WBCS 2024-এর জন্য এই 3টে মাস রয়েছে সামনে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4টে মাস সামনে রয়েছে। এই 3 থেকে 3.5 মাস নিজেকে ডেডিকেটেডলি পড়াশোনা করো। জীবনের যতটা হার্ডওয়ার্ক দরকার এই সময় লাগিয়ে দাও। এবং আমি তোমাদের বলছি, তুমি যদি ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করে যতগুলো পয়েন্ট বললাম সেগুলো কাজে লাগিয়ে নিজের প্রিপারেশনকে ঠিক করতে পারো, তুমি কিন্তু WBCS 2024-এ পাস করবেই করবে। আর একটা জিনিস, তোমাদের কোশ্চেন এই ভিডিওটা পর নিশ্চয়ই থাকবে যে ভিশন WBCS এ কি কোনো কোর্স WBCS এর জন্য চড়ছে। দেখো, এটা কিন্তু তোমাদের জন্য কোনো কম্পালসারি নয়, একদম অপশনাল। দেখো, WBCS 2024-এর জন্য আমাদের কিন্তু আজকে ভিডিওটা আমি বানাচ্ছি, কিন্তু আমি আজ থেকে 3 মাস আগে থেকে, আমি অলওয়েজ তোমাকে বলেছি পরীক্ষার আগে নয়, আজ থেকে 3 মাস আগে থেকে এই যে WBCS প্রি প্লাস মেন্সে ইন্টিগ্রেটেড মক টেস্ট শুরু হয়ে গেছে। অ্যাপ্রক্সিমেটলি 1500 ছেলেপুলে এইখানে জয়েন হয়ে গেছে। তুমি যদি চাও আজকেও জয়েন হতে পারবে, এবং জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করবে, আমাদের দেখবে 40 নম্বর দিন পর্যন্ত, ডে 40 পর্যন্ত আমাদের মক টেস্ট হয়ে গেছে। সুতরাং তুমি কিন্তু অনেকটাই পিছিয়ে। এই যে জিনিসগুলো বললাম এইগুলো থেকে তুমি 40 দিন কেন, আগে 30 দিন আমাদের এনরোলমেন্ট চলেছিল, মানে 70 ডেজ, 2 থেকে 3 মাস তুমি কিন্তু অলরেডি পিছিয়ে। সুতরাং তোমার যদি মনে হয় যে না এই মক টেস্ট সিরিজটা এটা একটা তোমাদের রুটিন ওয়াইজ হয়, এটার মধ্যে জয়েন করে তুমি রুটিন ওয়াইজ প্রতিদিন মক টেস্ট দেবে, সেটা তুমি করতে পারো। আর যদি মনে হয় যে না তোমার জন্য একটা নোটসের দরকার আছে, 15ই সেপ্টেম্বরের মধ্যে আমরা এই নোটসটা কিন্তু আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে পুরোপুরিভাবে আপডেট করে দেবো। এই নোটসটা নিয়ে যদি তুমি পড়াশোনা করতে পারো, প্রিলিমস এবং মেন্সের জন্য পুরোপুরিভাবে ডেডিকেটেডলি এই নোটসটা বানানো। তো এই নোটস এবং এই প্রিলিমসের যে কোর্স, এই দুটোই কিন্তু আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ রয়েছে, ওই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর একটা WBCS বলে সেকশন পাবে, এরকম বাঁ দিকে দেখবে। WBCS সেকশনে গেলে এই যে এই জিনিসগুলো তুমি এই কোর্সগুলো দেবে, অনেক কোর্স দেওয়া আছে, এগুলোতে তুমি যদি তোমার দরকার মনে হয় তবেই তুমি এখানে ভর্তি হবে। বা যদি মনে হয় যে না আমার একটা নোটসের দরকার, যে নোটসটা বেস করে আমি পড়াশোনা এগোবো, সেখানে তুমি নোটস নিতে পারো। যদি মনে হয় যে না নোটস আমার পর্যাপ্ত আছে, আমি WBCS 2024-এর মক টেস্ট সিরিজ, যেটা প্রি এবং মেন্সকে লক্ষ্য করে হয়েছে, 40,000 MCQ কোর্স। আবার বলবো, এটা কিন্তু কোনো MCQ কোর্স মুখস্থ করার জন্য নয়। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি এই কোর্সে, এই মক টেস্ট সিরিজে জয়েন হয়ে যেতে পারো। জয়েন হয়ে তুমি কিন্তু 40 দিন অলরেডি ব্যাকে চলছো। সুতরাং তোমার যেটা ফার্স্ট কাজ হবে, এরকম ডে ওয়াইজ করা যেতে হবে। আগস্ট মাসের ধরো 25 তারিখ থেকে তুমি শুরু করলে, কারেন্ট ডেটটা শুরু করবে, আর যেগুলো ব্যাকলগ আছে সেগুলো তুমি আস্তে আস্তে ক্লিয়ার করার চেষ্টা করবে। এবং যেভাবে তোমাদের 12খানা পয়েন্ট আমি তোমাদের বলে দিলাম, এই পয়েন্টগুলো নিয়ে যদি তুমি কাজ করতে পারো, ডেফিনেট করে কিন্তু তুমি কিন্তু তোমার যে মূল লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু তুমি পৌঁছাতে পারবে। ভিডিও কেমন লাগলো সেটা জানাবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যতগুলো পয়েন্ট বললাম তোমার কোন কোন জায়গায় খামতি ছিল, সেটা তুমি ডেফিনেট করে আমাকে এখানে শেয়ার করবে। শেয়ার করলে পরে আমি তোমাকে হয়তো কোনো একটা ওয়ে বলে দিতে পারি যে, বা এখানে কোশ্চেন আনসারে আমি তোমাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো কোশ্চেন আনসারের মধ্যে। যদি তোমার কোনো কোশ্চেন থাকে এই রিগার্ডিং, ডেফিনেট করে আমাকে জানাবে। আর লাস্টে যেটা আমি দেখালাম মক টেস্ট সিরিজ এবং নোটস, এটা কিন্তু কোনো রকম ভাবে কিন্তু কম্পালসারি নয়। তোমাদের যদি কারোর মনে হয় যে না তোমরা ভিশন WBCS নেবে, কেন আমাদের প্রত্যেক বছর 3 থেকে 4,000 স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়। তোমরা ওল্ড স্টুডেন্ট প্রচুর জানো, তোমরা এখানে নতুন করে বলার আর কিচ্ছু নেই গো। এটা একটা আমাদের কোর্স থাকে, যেটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের কাছে করি। তোমাদের থেকে অনেকে স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হও, এবং দিনের শেষে একটা ভালো পজিটিভ রেজাল্ট নিয়ে এখান থেকে যাও। এর মধ্যে আর দ্বিতীয় কোনো কিছু নেই। এখানে ভর্তি হতে হবে এমনও কোনো ব্যাপার নেই। তোমাকে যা যা বললাম সেই পয়েন্টগুলোকে খেয়াল রেখে তুমি যদি সেলফ স্টাডি করতে পারো, বাজার থেকে বই নিয়ে করতে পারো, যেখানে হোক তুমি একটা গাইড নিয়ে যদি পড়তে পারো, ডেফিনেট করে তোমার উন্নতি হবে। নোটস নিয়ে বা ভর্তি হওয়া নিয়ে কিন্তু ভিডিও না, ভিডিও হচ্ছে এটা নিয়ে যে তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করছো এবং জিনিসটাকে কিভাবে কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্ক করে যাচ্ছে। বলেছি 2 থেকে 3 বছর জীবনের দেবে, নেক্সট 30 ইয়ার্স ঠিকঠাকভাবে চলে। ঠিক আছে, তো সুতরাং এই ভিডিও আজকে আমি স্ট্র্যাটেজিক্যাল ভিডিও WBCS 2024-এর জন্য রাখলাম। পরের দিন তোমাদের 2025-এর যে প্যাটার্ন, কি প্যাটার্ন, পরিবর্তিত প্যাটার্ন কি রয়েছে, সেটা নিয়ে একটা ভিডিও আমি তোমাদের দেবো। কিন্তু ওই ভিডিওটা নিয়ে এখন বেশি বিচলিত হওয়ার দরকার নেই। জাস্ট কিরকম ভাবে আসবে আমাদের নেক্সট সিলেবাসটা, সেটা নিয়ে হবে ভিডিও। কোনো রকম উদ্দীপনা উন্মাদনার দরকার নেই। এখন যেটা রয়েছে সেটা হচ্ছে নেক্সট 3 মাস আমরা WBCS 2024-কে নিয়ে পড়াশোনা করব, 25-কে আমরা একটু সাইডেই রাখবো। ঠিক আছে, টিল দেন
সকলে ভালো করে প্রিপারেশন নাও, সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।